Greetings, citizens of Bangladesh. This message is to the UNIS government of Bangladesh, to the people, and most of all to the pilots of Biman Bangladesh Airlines. We are anonymous. For over a year, we have been watching. Not from your headlines, not from your sanitized press releases, but from within, from the shadows of your cockpits. ক্লাস করছি সেই আমাদের সাততলা ভবন ঘেঁষে সেই প্লেনটা জেট বিমান ছিল, সেটা এসে একটা প্রাইমারি স্কুলের শাখার ওখানে ওর উপরে মানে ক্র্যাশ করে। সেখানে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার্থীরা ছিল, ক্লাস 3 থেকে 8 পর্যন্ত যত মানুষ ছিল সবাই মানে অনেক বিস্তৃতভাবে মারা গেছে। কারো বডি অর্ধেক হয়ে জাস্ট অর্ধেক পড়ে আছে আর অর্ধেক নাই, ভিতরে মগজ কিচ্ছু দেখা যাচ্ছে না। কারো মাথা একদম মাথা নাই, জাস্ট বডিটা আছে। এখানে আমাদের অনেক বুয়া আছে, ওনাদের মাথা নাই, জাস্ট বডিটা দেখা যাচ্ছে। আবার কিছু যা সাদা মানে চামড়া বডি সাদা নিয়ে বের হচ্ছে। উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে আজকে যে ঘটনাটি ঘটেছে তা কি কেবলই দুর্ঘটনা ছিল, নাকি একটি সাজানো পূর্ব পরিকল্পনার বাস্তবায়ন, একটি শিশু বলির রিচুয়াল? এবং এই ঘটনাটি ঘটতে চলেছে তা আগে থেকে মানুষ জানতো, আর আমাদেরকেও বলা হয়েছিল। ঘটনার 2 দিন আগে অর্থাৎ 19শে জুলাই অ্যানোনিমাস নামক ইন্টারন্যাশনাল একটি হ্যাকিং গ্রুপ তাদের ফেসবুক পেজ থেকে বাংলাদেশের ব্যাপারে একটি পোস্ট করে, যেখানে তারা প্রিসাইসলি বলে, এ স্কুল বিল্ডিং উইল কোল্যাপস লিভিং লটস অফ কিডস লাইভস। একটি স্কুল ভবন ভেঙে পড়বে যা অসংখ্য শিশুর প্রাণ কেড়ে নেবে। এটি একটি টেরিবল ডিজাস্টার যা খুব শীঘ্রই ঘটতে চলেছে। এবং এই ঘটনার কারণ হিসেবে ওরা বিল্ডিং এর দুর্বল স্ট্রাকচারকে দায়ী করে, কোনো বিমান বা বিমানের পাইলটের ব্যাপারে বলেনি। তবে ইন্টারেস্টিং বিষয় হলো, এই ঘটনার 3 থেকে 4 সপ্তাহ আগে এই অ্যানোনিমাস নামক সাইবার টিম আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত পলিটিশিয়ানের কাছে একটি ভিডিও বার্তা পাঠায়। বার্তাটি ছিল বাংলাদেশের বিভিন্ন সেক্টরের কারাপশন নিয়ে। তবে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে তারা বাংলাদেশ বিমান বাহিনীকে মেনশন করে এবং বলে, আমরা তোমাদেরকে দেখছি, পর্যবেক্ষণ করছি, তোমাদের নিউজ মিডিয়া থেকে নয় বরং তোমাদের ককপিটের ছায়া থেকে। এখন ককপিট কোন জিনিসটিকে বলা হয়? সেটা হোক বিমান বা কোনো ভেহিকেল যেখানে বসে আমরা চালাই, ড্রাইভ করি, সেই জায়গাটিকে বলা হয় ককপিট। একটি বিমানের ক্ষেত্রে ককপিট থেকে পাইলটের সাথে অনবরত কথোপকথন চলতে থাকে কন্ট্রোল রুমের। এবং সিক্রেট রিভিলডে আমি আগেও বলেছি, এই কমিউনিকেশনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির ঢুকে পড়া সম্ভব। একইভাবে সম্ভব কন্ট্রোল রুম হ্যাক হয়ে যাওয়া এবং বিমানও। তবে আমি দাবি করছি না অ্যানোনিমাস টিম এই কাজ করেছে। ওরা মূলত বিমান বাহিনীকে এখানে স্মাগলিং এর জন্য দোষারোপ করেছিল, স্বর্ণ, গয়না, এই সমস্ত মূল্যবান সম্পদের। তাছাড়া আর কি কি বিষয়ে তারা অভিযোগ করেছিল সেটি যার কাছে ভিডিও পাঠানো হয় সে তার প্রোফাইলে ভিডিওটি আপলোড করার পর কমেন্টে উল্লেখ করে দিয়েছিল, যার মধ্যে রয়েছে চোরাচালান, ভুয়া লাইসেন্স, নারী সহকর্মীদের যৌন হয়রানি ও ব্ল্যাকমেইল ইত্যাদি। ভয়াবহ কাণ্ড প্রমাণসহ সামনে আসার পরও শক্তিশালী একটি সিন্ডিকেটের কারণে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং এই সিন্ডিকেটকে সমূলে উৎপাটন করতে না পারলে বিপদ আসন্ন। এখন অ্যানোনিমাসের এই সিন্ডিকেট প্রসঙ্গ আজকের ঘটনার সাথে সম্পর্ক রাখে কিনা তা ভাবার বিষয়। বলা হচ্ছে যে বাংলাদেশি ফাইটার জেট F-7 নিয়ে কুর্মিটোলার ক্যান্টনমেন্ট থেকে দুপুর 1টার সময় মোহাম্মদ তৌকিরুল ইসলাম একা তার জীবনের প্রথম সোলো এক্সারসাইজ করতে চলেছিল। যারা সোলো করার দক্ষতা অর্জন করে না তাদেরকে ততক্ষণ পর্যন্ত একা পাঠানো হয় না, তাদের সাথে দ্বিতীয় আরেকজন পাইলট থাকে। কিন্তু যখন এভিয়েশন সেন্টারের যথেষ্ট কনফিডেন্ট ওই পাইলটের ওপর তৈরি হয়ে যায়, তখন তারা বেশ ভালোভাবেই ভেবেচিন্তে সোলো পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং উড়ানের পর কন্ট্রোল রুম থেকে তার কক্ষপথের ব্যাপারে ইনস্ট্রাক্ট করা হয়। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR বলে, আকাশে থাকা তৌকিরের বিমানটি আচমকায় টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হয়, তার পুরো সিস্টেম একসাথে ক্র্যাশ করে। কন্ট্রোল রুম বিষয়টি বুঝতে পারলে তৌকিরকে তাৎক্ষণিকভাবে জেট বিমানটি ছেড়ে দিয়ে লাফিয়ে পড়তে বলে। কিন্তু তৌকির ভালোভাবে জানতো সে বিমানটি এমন জায়গা দিয়ে ওড়াচ্ছে যেখান থেকে ক্র্যাশ করলে অসংখ্য হতাহতের ঘটনা ঘটবে, তাই সে এই বার্তা ইগনোর করে শেষ পর্যন্ত চেষ্টা চালানোর সিদ্ধান্ত নেয় বিমানটি ক্র্যাশ হওয়া রোধ করতে। তবে তা আর সম্ভব হয় না এবং কাকতালীয়ভাবে তা স্টুডেন্টদের স্কুলে গিয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ টেকনিক্যাল ইস্যু আকাশে কেন ধরা পড়লো, যখন কিনা একটি ফাইনাল উড়ানের আগে কয়েক ধাপে বিমানটিকে পরীক্ষা করা হয় এবং এই পরীক্ষার দায়িত্ব যতটা না পাইলটের উপরে থাকে তার চেয়ে বেশি থাকে এভিয়েশন সেন্টারের। প্রথম টেস্ট উড্ডয়নের আগেই পাইলট ও মেকানিকদের প্রি ফ্লাইট ওয়াক অ্যারাউন্ড হয়। পাইলটেরা বিমানের বাইরের অংশ
উইং, টেলস, ল্যান্ডিং গিয়ার, ফ্লুইড লিক সর্বক্ষেত্রে হাত দিয়ে দেখে দেখে এবং তা ছুঁয়ে পরীক্ষা করে নেন। পাইলট নিজেই নিশ্চিত হন যে সবকিছু ঠিক আছে, কারণ যার ল্যাঙ্গল বা কন্ট্রোল থাকবে তারই উচিত দেখা। পাইলটের ভেতরে এমনই মনোভাব থাকে। দ্বিতীয় পরীক্ষা যেটি করে থাকেন গ্রাউন্ড ক্রু এবং টেকনিশিয়ানরা, এবং তা বিস্তারিতভাবে ইঞ্জিন, হাইড্রোলিক্স, ইলেকট্রনিক্স, এভিয়েশনিক্স, ফ্লাইট কন্ট্রোল ও ইনজেকশন সিস্টেম সহ সব গুরুত্বপূর্ণ সিস্টেম পরীক্ষা করা হয়। এছাড়াও তৃতীয় ধাপের পরীক্ষা রয়েছে দৈনিক ঘন্টা ভিত্তিক চেক আপ, যেটাকে বলে নির্ধারিত মেইনটেনেন্স, ABCD চেকস। প্রতিদিন বা কয়েক ঘন্টার সিস্টেম লেভেল চেক হওয়া চালু থাকে। আপনি নিজেও হয়তো দেখেছেন ওরা উড়ান দেওয়ার আগে বারবার নিচে মাটিতে চক্কর দিতে থাকে। আকাশে ফাইনালি ওড়ার আগে এভাবেই অনুশীলন করা আবশ্যক। তাহলে প্রশ্ন হচ্ছে, এতগুলো পরীক্ষা নিরীক্ষা পাশ করে গিয়ে কি এমন টেকনিক্যাল সমস্যা আকাশে ধরা পড়লো? ঘটনার জন্য যদি টেকনিক্যাল ইস্যুকে দায়ী করা হয় তাহলে তার যথোপযুক্ত জবাব এভিয়েশন সেন্টারকে দিতে হবে। তবে সেটি যদি প্রাইভেট না হয়ে সরকার ভিত্তিক কোনো এভিয়েশন সেন্টার হয় তাহলে জবাব নাও দিতে হতে পারে, কারণ ইতিমধ্যে আমরা মিলিটারিদের জবরদস্তি মৃতের সংখ্যা গোপন করার চেষ্টা করতে দেখেছি। এখন মূল কথায় আসি। হিন্দিতে একটা প্রবাদ আছে, আসমান সে টপকা খাজুর মে আটকা। অ্যানোনিমাসের বাংলাদেশি ফ্লাইট এজেন্সি এবং পাইলট সিন্ডিকেটের ব্যাপারে খুব রিসেন্টলি আমাদেরকে সতর্ক করা এবং সেই ফ্লাইং বা পাইলট রিলেটেড কোনো একটা কারণ স্টুডেন্টদের ওপর আযাব নামিয়ে আনা। যে জুলাই স্টুডেন্টদের জন্য গর্বের একটি মাস, সেই মাসে তাদের এরকম নির্মম মৃত্যু, স্বাধীনতার দিবস, শোকের দিবসে পরিণত হওয়া, এই পুরো ঘটনাটা আমার কাছে কাকতালীয় মনে হয় না। আমরা যদি স্পেসিফিক টার্গেটের ব্যাপারে চিন্তা করি তাহলে ভেবে দেখুন, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল বা কলেজ এমন একটি জায়গাতে যেখানে কম নর্মাল সিভিলিয়ান বা সাধারণ জনগণের চাইতে স্পেসিফিকলি স্টুডেন্টদেরকে টার্গেট করা যাবে। কিন্তু সেটা যদি উত্তরার আগের মাইলস্টোন বা ব্র্যাক, বুয়েটের মতো জায়গা হতো, ঘনবসতিতে টার্গেট স্পেসিফিকলি স্টুডেন্টরাই হতো না। দ্বিতীয় পয়েন্ট, দিয়াবাড়ির মতো এরিয়া মিলিটারি এক্সারসাইজের জন্য উপযুক্ত নয়, কারণ সেখানে প্রতি 15 থেকে 20 মিনিট পরপর সিভিল এয়ারপ্লেন ল্যান্ডিং এবং উড্ডয়ন করে। সাধারণত সিভিল এয়ারপোর্টের আশেপাশে এই ধরনের ট্রেনিং হয় না। যদি তা করা হয় সেক্ষেত্রে বিশেষভাবে সেই এয়ারপোর্টের সাথে কোঅর্ডিনেট করতে হয়, কারণ সেখান থেকে প্রতি মিনিটে মিনিটে বিমান উড্ডয়ন করে, ল্যান্ড করে। সিভিল এয়ারপোর্টের আশেপাশের এরিয়া খুবই ডেঞ্জারাস ফাইটার বিমানের ট্রেনিংয়ের জন্য। এমনটি করা হলে বিমান দুর্ঘটনার সম্ভাবনা অতিমাত্রায় বেড়ে যায়। ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড আমাদের দেশের কোনো গোষ্ঠী করলে স্পেসিফিকলি আমরা তাদেরকে টার্গেট হতে দেখি। যেমন 2001-এর বর্ডার যুদ্ধের প্রতিশোধ হিসেবে 2009 সনে বাংলাদেশে বিডিআর বিদ্রোহ হয় এবং প্রচার করা হয় কেবলই সাধারণ অপ্রত্যাশিত দুর্ঘটনা হিসেবে, যেটিকে আজকের ঘটনাকেও বলা হচ্ছে। এবং মনে রাখবেন, সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, অ্যানোনিমাসের মতো হ্যাকিং টিম, এরা ডিপ এবং ডার্ক ওয়েব থেকে গভর্নমেন্টের যে গোপন তথ্য আদান প্রদানের সিস্টেম থাকে সেগুলোর ভেতরে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করে এবং তথ্য সংগ্রহ করে। তাই হতে পারে অ্যানোনিমাস এই সমস্ত ঘটনার ইঙ্গিত আগে থেকেই সেই সমস্ত নেট জগৎ থেকে কালেক্ট করেছিল। আমাদের দেশে আমরা কদিন পরপর বিভিন্ন রকমের দুর্ঘটনা দেখতে পাই, তবে তার প্রত্যেকটাই যে স্বাভাবিক সাধারণ ঘটনা, সাধারণ দুর্যোগ তাও কিন্তু নয়। পৃথিবীর প্রতিটি গভর্নমেন্টের কাছে এমন কিছু গোয়েন্দা বাহিনী থাকে, তাদের কাছে এমন কিছু প্ল্যানিং থাকে যা আমাদের সাধারণ মানুষদের কাছে বলা হয় না। আমরা সাধারণ মানুষ তাদের চিন্তা ভাবনার ধারের কাছেও যেতে পারি না, অথচ তারা সেই পরিকল্পনার বাস্তবায়ন করে ফাঁকি দিয়ে চলে যায়। মাঝখানে মৃত্যু হয় সাধারণ মানুষের, খালি হয় নিরীহ সন্তানদের মায়ের কোল। কারণ মনে রাখবেন, আমাদের জীবন তাদের ক্ষমতার লোভের কাছে অতি তুচ্ছ। তো দর্শক, আজকের জন্য এই পর্যন্তই। আপনার এই বিষয়ে কি মনে হয় তা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আমার এই কন্টেন্ট বা গবেষণা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রশ্ন করুন সরকার ব্যবস্থাকে, কারণ তাদেরই এভিয়েশন সেন্টারের ওপর এই দায় বর্তায়। প্রতিটি জবাব ডিটেলসে নিতে হবে। সবাই ভালো থাকবেন, হেফাজতে থাকবেন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।